যারা মনিটরের সামনে এই মুহূর্তে বসে আছেন এবং পরবর্তীতে দেখবেন তাদের বাংলা সংলাপ আজ ও আগামীতে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের সাথে যুক্ত রয়েছেন অর্থনীতিবিদ মনোয়ার মোস্তফা। আমরা কথা বলবো অর্থনীতি বিষয়ে, বেসিক বিষয়গুলোর উপরে আমরা আলাপ করব মূলত। যে কারণে আমরা অর্থনীতির যে বিষয়গুলো আমরা দেখতে পাই যে আমরা বলছি অনেক কথা, যেমন অনেক শব্দ উচ্চারণ করছি আমরা, জিডিপি এমন একটা শব্দ যার কথা সাধারণ মানুষ মূলত বুঝতে পারে না, যার ফলে উন্নয়নের ব্যাপারগুলো বা অবমূল্যায়নের যে দিকগুলো আছে সেইগুলো আমরা ঠিক বুঝতে পারি না, আমাদের বোধের বাইরে থেকে যায় সাধারণ মানুষের। সেই কথাগুলো পরিষ্কার করতে আজকে কথা বলবো, এবং কথা বলবো সামগ্রিক অর্থেই দক্ষিণ এশিয়ার অর্থনীতি বিষয়ে। মনোয়ার মোস্তফা, আপনাকে স্বাগত আজকের সংলাপে। ধন্যবাদ। জি, আছেন কেমন বলেন? এই চলে যাচ্ছে, এবং দেখছি কয়েকদিন ধরে আমাদের উন্নয়নের একটা অন্যতম মাইল ফলক পদ্মা সেতু উদ্বোধন হতে যাচ্ছে আগামীকাল। এটা নিয়ে গোটা বাংলাদেশই এখন একটা উৎফুল্ল আনন্দের মধ্যে আছে, এটা উপভোগ করছি। হ্যাঁ, আমাদের কালকে সেই মহেন্দ্রক্ষণ যেন আমাদের পদ্মা সেতু উদ্বোধন হতে যাচ্ছে, সেই বিষয়গুলো পরে আসবো। আমরা আসলে প্রাথমিক ব্যাপারগুলো আমাদের এখানে একটু উচ্ছ্বাসটা একটু বেশি, কারণ আমি নিজে দক্ষিণবঙ্গের লোক। হ্যাঁ, তো গত 30 বছর ধরে যে কষ্টের ভিতর দিয়ে গেছি সেটা তো মনে পড়ে যখন এই ব্রিজটা উদ্বোধন হচ্ছে। স্বাভাবিকভাবে আমাদের ভিতরে একটু পুলকটা বেশি থাকবে, এটাই। সরি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা কথা বলবো সে বিষয়ে। কথা বলবো আমরা আসলে আজকে মনোহর ভাই আপনাকে পেয়েছি এই একটা বিশেষ ব্যাপারগুলোতে। আমি প্রথমেই বলে নিয়েছি, আপনি দেখেন আমরা যখন কথা বলতে যাই যে পুঁজিবাদ শব্দটা আমরা সব সময় উচ্চারণ করি, সাধারণ মানুষ আমরা শ্রমিকদের সামনে যে শ্রমিক রাজনীতি বারবার পুঁজিবাদ বলি। তো আমাকে অনেকে জিজ্ঞেস করে ভাই পুঁজিবাদটা কি? এই যে বলে গেলেন নেতা এসে বক্তব্যে পুঁজিবাদ জিনিসটা কি? কাজের বুয়া একদিন জিজ্ঞেস করছে, ভাই এই যে জিডিপি জিটিভি কয়, এটা সরকার কি বাড়ায় দিব? জিটিভির আর একটা চ্যানেল বাড়ায় দিব? অর্থাৎ জিডিপি ট্রাক্টর কাছে জিটিভি হয়ে দাঁড়িয়েছে। এই যে অর্থগুলো আমরা বুঝি না, না বোঝার কারণে আমাদের অনেক কিছুই শুভঙ্করের ফাঁক থেকে যায় এখানে। সাধারণ মানুষ এবং আমরা যারা বুঝি তাদের মাঝখানে যে এই ফাঁকটা, সেই ফাঁকটা কেউই পূরণ করতে চায় না, না সরকার, না বিরোধী পক্ষ, না যারা অর্থনীতি সংশ্লিষ্ট তারাও। তারা সেই গদ বাঁধা শব্দগুলো বলে যায়, সেই শব্দগুলো মোটামুটি এই যে জিডিপির কথা বলা হয়, মনোহর ভাই বলেন তো আসলে সাধারণ মানুষদের উদ্দেশ্যে জিডিপিটা আসলে কি? ধন্যবাদ কাকুন ভাই। একটা হলো আপনার এই প্রথম শব্দটা শুনে আমি একটু অতীতে চলে গিয়েছিলাম, যে পুঁজিবাদ শব্দ নিয়ে আপনি কথা বলছিলেন। এর পরের প্রশ্ন হলো জিডিপি। আমি দুটোই আসি, একটু গল্পের ছলে দুটো কথা বলি। ঠিক আছে ঠিক আছে, আমরা শুনছি। সেটা হলো, যতদূর সম্ভব মনে পড়ে 1994 সাল, তার মানে আজ থেকে 28 বছর আগে, সম্ভবত 28 বছর আগে আমার জীবনে একটা দারুণ ক্ষণ এসেছিল, যখন আমি একটা 4 দিন অথবা 5 দিনের একটা ট্রেনিং প্রোগ্রামে ছিলাম। সেই প্রোগ্রামটা হচ্ছে বাংলাদেশের মানে পৃথিবীর সোশিও ইকোনমিক সমস্ত কাঠামো নিয়ে আলাপ আলোচনা। আমার সেখানে যে প্রশিক্ষক ছিলেন, ওই প্রশিক্ষক উনি কোনো মানে ডিগ্রিধারী লোক না, একদম মাঠের মানুষ। তো 5 দিনের প্রশিক্ষণের এই জীবন জগৎ নিয়ে মূলত আলোচনা করতে করতে সেখানে যা বোঝা গেল, তৃতীয় দিন রাতের বেলা এসে বোঝা গেল যে আসলে উনি পুঁজিতন্ত্র বোঝাচ্ছিলেন, কিন্তু কোথাও কোনো জায়গায় একটি বারো পুঁজিতন্ত্র শব্দটা আসেনি। জীবন থেকে উঠে আসছিল জীবনের নানান ঘাত প্রতিঘাত, মানুষের লড়াই সংগ্রাম, দৈনন্দিন জীবনের লড়াই সংগ্রাম। একজন কৃষক কিভাবে উৎপাদন করে, সে উৎপাদিত পণ্য নিয়ে কিভাবে বাজারে যায়, বাজারে যে কিভাবে ঠকে, সেই ঠকাশ থেকে বাঁচার জন্য সে কি করে, এই লড়াইয়ের এই মানুষের কথা বলছিল। প্রশিক্ষক তৃতীয় দিন রাতে সম্ভবত বলেছিলেন যে আমি এতক্ষণ ধরে 3 দিন ধরে যেসব কথাবার্তা বলেছি, এগুলো মার্কস অ্যাঙ্গেলস নামে দুই ভদ্রলোক বলেছিলেন। উনি যদি না বলতেন তো অন্য কেউ বলতো, ওনারা যদি না বলতেন তো অন্য কেউ বলতেন, কারণ এটাই হচ্ছে পৃথিবীর বাস্তবতা। এইটুকুই ছিল মার্কস অ্যাঙ্গেলসের সাথে ওই পুঁজিবাদের সম্পর্ক বোঝার জায়গা। সুতরাং আমরা যখন জীবন থেকে কোনো জিনিস বোঝার চেষ্টা করব, তখন আপনার এই সমস্ত ভারী ভারী কথাবার্তা এগুলো দরকার নাও হতে পারে। এটা নির্ভর করবে
কে কমিউনিকেট করছে এবং কিভাবে কমিউনিকেট করছে, এটা একটা। 2 নম্বর আর একটা প্রসঙ্গে আসি, ওই পুঁজিতন্ত্র ছেড়ে দিয়ে। এই জিডিপি, বাজেট, নানান আলোচনা এই জুন মাসে হচ্ছে। আমি গত 12 বছর ধরে আমাদের একটা সিটিজেন্স গ্রুপ আছে, নাগরিক একটা প্ল্যাটফর্ম আছে, যা দিয়ে আমরা গত 12 বছর ধরে বাজেট নিয়ে আলাপ আলোচনা করি। আমরা যখন 2009-10 সাল থেকে শুরু করেছিলাম, তখন আমার মনের ভিতরে, আমি শুধু না, আমার বেশ কয়েকজন বন্ধুর ভিতরে এই দৃষ্টিভঙ্গি, এই চিন্তা থেকে আমরা নেমেছিলাম যে বাজেটের এই সমস্ত আলোচনা, ভারী ভারী শব্দ, জিডিপি, বাজেট, রেভিনিউ বাজেট, ডেভেলপমেন্ট বাজেট, নানান ধরনের ট্যাক্স, ভ্যাট, এরকম বহু জিনিস, এইগুলো সাধারণের বোধগম্যতার বাইরে। সো এইগুলোকে ইউ হ্যাভ টু ব্রিং ইট ডাউন অন দ্য গ্রাউন্ড। এইটা ছিল আমাদের একটা মোটিভ। সো গত 12 বছর ধরে আমরা সারা বাংলাদেশে নানান লেভেলে টায়ারে আলোচনা করি, এবং করতে করতে এই 1 বছর পরে এসে মনে হয় যে এখন বাংলাদেশের বহু মানুষ ওই সমস্ত ভারী শব্দ ব্যবহার না করেও বোঝে যে আমার পকেটের টাকা দিয়ে বাজেটটা তৈরি হচ্ছে। আমি যা ইনকাম করি সেখান থেকে টাকাটা কিভাবে সরকারের হাতে চলে যাচ্ছে, এইটা সে বোঝে। এবং সে এখন বোঝে যে আমি 100 টাকা দিয়ে যদি গ্রামীণ ফোনের কি বলে যে 100 টাকার আমি একটা প্যাকেজ কিনি, ওর ভিতর থেকে প্রায় 22.5 টাকা অটোমেটিক্যালি সরকারের পকেটে চলে যায়, এবং বাকি 88 টাকা বা 87 টাকা 50 পয়সার কথা আমি বলতে পারি, এইটুকু সে বোঝে। সুতরাং 22.5 টাকা কিভাবে চলে যায় সরকারের পকেটে, এইটা সে বোঝে, এবং এইভাবে চলে যাওয়ার ভিতর দিয়ে সরকার আমাদের কাছ থেকে টাকা নেয়, আমাদের পকেট থেকে আমাদের ইনকামের টাকাটা নেয়, সেটা নিয়ে সে দেশ চালায়। এই দেশ চালানোর ভিতরে সে পদ্মা সেতুর ব্রিজও বানায়, আবার আমার বাড়ির পাশের কালভার্টও বানায়, আবার সরকারি কর্মচারী কিংবা শিক্ষকদের বেতনও দেয়। এইটুকু অন্তত বোঝে। সুতরাং আমাদের জিনিসগুলোকে বুঝতে হবে একেবারে জীবনের জায়গা থেকে। একদম আমি একটা একদম কথা বারবার বলার চেষ্টা করেছি, অর্থনীতি, বাজেট, এগুলো রকেট সায়েন্স না, এগুলো হচ্ছে ভীষণ রকমের জীবন সংশ্লিষ্ট সায়েন্স। আপনি প্রতিদিন বাজারে যাচ্ছেন, প্রতিদিন অফিসে যাচ্ছেন, অর্থনীতি হচ্ছে সবচেয়ে জীবন ঘনিষ্ঠ বিষয়। প্রশ্ন হলো জীবন ঘনিষ্ঠ বিষয়টা কিভাবে চিন্তার বাইরে থেকে যাবে মানুষের, কেন থেকে যাবে, এই প্রশ্নটাকে আমাদেরকে আলোকিত করেছিল। এবং সেটা করতে যে আমাদের যে ফাইন্ডিংস, আমাদের যে উপলব্ধি শব্দটা বলবো, সেটা হলো এই জ্ঞানের জগতেও নানান অ্যারিস্টোক্রেসি আছে, তো এক এক গ্রুপ এক এক ভাবে তার মতো করে অ্যারিস্টোক্রেসি দাঁড় করিয়েছে। সো অর্থনীতিবিদরা হয়তো এরকমের কোন একটা অ্যারিস্টোক্রেসি দাঁড় করিয়েছে, এমন সব শব্দবন্ধু তারা ব্যবহার করে যেগুলো সাধারণ বোধগম্যতার বাইরে। এবং এটা খুব ভালো করেই জানি, অ্যারিস্টোক্রেসি দাঁড়াবার জন্য এই ধরনের একটা সাংস্কৃতিক অবয়ব দরকার হয় সব জায়গায়। কিন্তু এটা ভাঙাটাই হলো আসল কাজ, যদি সাধারণ মানুষের সাথে আমরা কানেক্ট করতে চাই। এইটুকু বলে আমি রাখছি আপাতত। কিন্তু মনোর ভাই, আমরা কি আসলে কানেক্ট হতে পেরেছি এতদিনেও? এই যে যে সাধারণ মানুষের প্রশ্নগুলো, আমাদের এই যে কানেক্ট না হওয়ার ব্যর্থতাটা কেন? এই ব্যর্থতার অনেকগুলো কারণ হয়তো আছে, এগুলো আপনিও বুঝবেন, যে একটা মানুষের, একটা সমাজের কতটা স্পেস আছে আলাপ আলোচনার, এটা খুব গুরুত্বপূর্ণ। সমাজের আলাপ আলোচনা তো সবসময় একই রকমের থাকে না। আজ থেকে 25 বছর আগে যে সমাজ যেসব বিষয় নিয়ে আলোড়িত হতো, এখন নিশ্চয়ই সেটা না, আরো নতুন নতুন ইস্যু এসছে। এখন মানুষের কাছে সরকার, রাষ্ট্র, তার ভূমিকা, রাজনীতির ভূমিকা, এগুলো নতুন ভাবে প্রতিভাত হচ্ছে। সেগুলো নিয়ে সে আলাপ আলোচনা করতে চায়, সেগুলো সে বুঝতে চায়। কারণ যেমন ধরুন এই বাজেটের কথা, এই জিডিপির কথা, আজ থেকে 25 বছর আগে সাধারণ মানুষের এগুলো আলোচনার বিষয়বস্তু ছিল না। বাজেট সংক্রান্ত যে আলোচনা 25 বছর আগে হতো বা 30 বছর আগে হতো, সেটা হলো বাজেটের ফলেও দেখতো যে জিনিসপত্রের কতগুলো দাম বেড়ে যায় পরের দিন থেকেই। এইটা ছিল ওর বাজেটের অভিঘাত বোঝা। এখন শুধু এটুকু বুঝেই মানুষ বোঝে না, আরো অনেক কিছু বোঝে। কারণ সে এখন পত্র পত্রিকা, মিডিয়া, সোশ্যাল মিডিয়া, অনেক কিছুর ভিতর দিয়ে নতুন নতুন শব্দ, নতুন নতুন কথা, ব্যাখ্যা, এগুলোর সাথে সে পরিচিত হয়েছে। তার ভিতরে একটা শব্দ এরকমের জিডিপি, একটা শব্দ এরকমের কি বলে উন্নয়ন বাজেট বা রাজস্ব বাজেট, ট্যাক্স, ভ্যাট, এই জিনিসগুলোর সাথে সে প্রতিনিয়ত এই শব্দগুলো তার মাথায় খেলেছে। কিন্তু প্রবলেমটা হচ্ছে
মিডিয়া যেহেতু এই যুগের সবচেয়ে বড় একটা ভূমিকা পালন করে মানুষের চিন্তার জগৎকে গঠন করার ক্ষেত্রে, পলিটিক্যাল এজেন্ডা সেট করার ক্ষেত্রে, মিডিয়া এই প্রপার রোলটা পালন করতে পারছে কিনা, মানে ডিমিস্টিফাই করে শব্দগুলোকে সাধারণের বোধগম্যতার জায়গায় নিয়ে যাওয়ার জন্য যথাযথ ভূমিকা পালন করতে পারছে কিনা, এইটা নিয়ে আমার কিছু সন্দেহ আছে। সুতরাং এইটা একটা বড় ফ্যাক্টর। কিন্তু পজিটিভ কতগুলো দিক দেখবেন, সেটা হলো আগে যে মাত্রায় মানুষ আলাপ করতো এগুলো নিয়ে, তার থেকে অনেক বেশি মাত্রায়, অনেক বেশি সংখ্যায় এখন এই আলাপ আলোচনাগুলো হয়। যে কারণে আপনিও দেখুন ইস্যুটা তৈরি করেছেন এইগুলো নিয়ে, আপনার কাছে মনে হয়েছে যে এইটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, এগুলো নিয়ে আলাপ আলোচনা হওয়া উচিত। যে কারণে হয়তো আজকে আমরা এই আলাপ আলোচনায় ঢোকার চেষ্টা করছি। মনোহর ভাই, জিডিপি শব্দটা যে আমরা সাধারণ মানুষ কিন্তু পুরোটা জানে না। আমরা হয়তো বলতেছি যে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট বা স্থূল আভ্যন্তরীণ উৎপাদন, এগুলো আমরা বলছি, এই কথাগুলো বলছি, কিন্তু এই যে দেখেন জিডিপি বাড়ছে, কেউ বলছে যে জিডিপি বাড়াই মানে আমাদের উন্নতির লক্ষণ, উন্নয়নের লক্ষণ। এই যে জিডিপি কথাগুলো আসছে, জিডিপি আপনাদের এই বিদেশ থেকে আমরা প্রচুর ঋণ নিয়েছি। আজকে বা একজন শিশু জন্ম নিচ্ছে প্রায় 70,000 টাকার মতো ঋণ মাথায় নিয়ে। এই যে যেটা ঋণের জায়গাটা, এই যে আমরা এই ঋণ নিয়ে বিভিন্ন, আজকে আপনি পদ্মা সেতুর কথা বললেন, এখানেও হয়তো এরকম আমাদের অনেক উন্নয়ন প্রকল্প আছে যেখানে আমরা ঋণ নিয়ে বিনিয়োগ করছি। এই বিনিয়োগটাও তো জিডিপির একটা অংশ, জিডিপি বর্ধিত করার একটা জায়গা। তাহলে এটাও যদি বর্ধিত করার জায়গা হয়, তাহলে এটা তো গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট যে শব্দটা আছে তার সাথে একটু কনফ্লিক্ট করে কিনা মনে হয়? জিডিপির একটা হিসাব, মানে কিভাবে ক্যালকুলেট করা হবে, এর একটা হিসাব অর্থনীতিবিদরা বহু আগে তৈরি করেছেন। জিডিপির ধারণা তো ধরেন 40-এর দশক থেকে, গত শতাব্দীর 40-এর দশক থেকে এইভাবে এসছে। কিন্তু একটা ধারণা, সেগুলোর বিবর্তন হয়েছে, এগুলো বিশেষ করে ক্যালকুলেশনের জায়গা থেকে। সেখান থেকে একটা জিনিস ধরে নেওয়া হয় যে হ্যাঁ, আমাদের জিডিপি হচ্ছে কি, সহজ কথায় এই যে কি বলে টেক্সট বুক, কি বলে যে টেক্সট বুক যে ডেফিনেশন সবাই ইকোনমিক্স এর ক্লাসে পড়ে, জিডিপি হচ্ছে কি, একটা সুনির্দিষ্ট দেশে একটা সুনির্দিষ্ট বছরে যে পরিমাণে পণ্য এবং সেবা উৎপাদিত হবে তার বাজার দর। তো বাংলাদেশে 2022 সালে যদি 100 টাকার সব মিলে পণ্য এবং সেবা উৎপাদিত হয়, তাহলে বাংলাদেশের জিডিপি হচ্ছে 100 টাকা। আগামী বছর যদি 110 টাকা হয়, তাহলে বলতে পারবো আমার জিডিপি 10% বেড়েছে। এই, আর কিচ্ছু না, ভেরি সিম্পল। এখন একটা দেশে কি পরিমাণে পণ্য এবং সেবা উৎপাদিত হলো সেটা জানা বোঝার পথটা, সেইটা একটা প্রশ্ন আপনি হাজির করতে পারবেন। এখন ধীরে ধীরে আমরা যেতে পারবো তাহলে জিডিপির ক্যালকুলেশনটা কিভাবে হয়। আমি সেই একদম একদম সেদিকেই যাই আমরা। আমরা সেদিকেই যাব। আচ্ছা আচ্ছা, আমরা তো সেদিকেই যাচ্ছি আর কি। তো জিডিপির এই যে ক্যালকুলেশনটা যখন তৈরি করা হয়, যে হ্যাঁ তাহলে কি পরিমাণে পণ্য এবং সেবা উৎপাদিত হলো সেটা মাপবো কি করে। এখন এই মাপার আবার দুইটা পথ আছে। একটা বলে হচ্ছে আমরা কনজাম্পশন থেকে মাপতে পারি, আর একটা হচ্ছে আউটপুট থেকে মাপতে পারি। আমি প্রথমে যেটা বললাম যে একটা নির্দিষ্ট দেশে যে পরিমাণে পণ্য এবং সেবা উৎপাদিত হয় তার বাজার দর, তার মানে আমি উৎপাদন কি পরিমাণ হচ্ছে উৎপাদনের হিসাবটা নেব। কিন্তু উৎপাদনের হিসাবটা নেওয়া খুব কঠিন হয়ে যায়। যে কারণে বাংলাদেশের ক্ষেত্রে আমরা যেটা প্র্যাকটিস করি সেটা হচ্ছে কনজাম্পশনটা কি পরিমাণে হচ্ছে সেটা বোঝার চেষ্টা করা হয়। সেটা বোঝার চেষ্টা করার ক্ষেত্রে দেখা হয় যেটা, সেটা হলো যে প্রাইভেট কনজাম্পশন কতটুকু, তার মানে বাংলাদেশের পরিবারগুলো বা প্রতিষ্ঠানগুলো কি পরিমাণে ভোগ করেছে। বহু জিনিস সে ভোগ করে, বহু পণ্য এবং সেবা ভোগ করে, সেই ভোগের হিসাবটা সে করে। এটা করে কি পরিমাণে পণ্য বিক্রি হচ্ছে তার জায়গা থেকে, পণ্য এবং সেবা বিক্রি হচ্ছে সেখান থেকে। এটা হচ্ছে প্রাইভেট। আরেকটা হচ্ছে পাবলিক কনজাম্পশন। গভর্নমেন্ট তো সবচেয়ে বড় কনজিউমার যে কোনো জিনিসের, তো গভর্নমেন্ট কতটুকু কনজিউম করছে সেটা হিসাব করে। আরেকটা হচ্ছে প্রাইভেট ইনভেস্টমেন্ট কি পরিমাণে হচ্ছে সেটার আরেকটা হিসাব করে। আরেকটা হচ্ছে পাবলিক ইনভেস্টমেন্ট কতটা হচ্ছে সেটা হিসাব করে। এই গেল 4। আর 5 হচ্ছে নেট এক্সপোর্ট ইম্পোর্টের ব্যালেন্স, অর্থাৎ আমরা কতটা আমদানি করছি আর কতটা রপ্তানি করছি, এটা বিয়োগ করলে যে ফলাফল সেই ফলাফল। সুতরাং এই 5টা আইটেম যোগ করে আমরা বাংলাদেশে আমরা জিডিপি ক্যালকুলেশনটা দাঁড় করাই।
এইটা মনোয়ার ভাই এখানে 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 একটু ঢুকি আমি, আপনি ক্ষমা চেয়ে, যে আমাদের সাথে তো জিডিপি হলো ভোগ, বিনিয়োগ, সরকারি ব্যয়, রপ্তানি এবং আমদানি, এই পাঁচটা। তো এই পাঁচটার জায়গায় যে বিনিয়োগের প্রশ্নটা, আমি কিন্তু কথাটা তুলেছিলাম সেই জায়গায়, যে আমরা যে ঋণ নিচ্ছি এই বিনিয়োগটাও তো জিডিপিতে আসছে। অর্থাৎ আমাদের আমাদের এটা তো ঋণটা আমরা নেগেটিভ ভাবে দেখতে পারি, পজিটিভ ভাবেও দেখতে পারি। যখন মেগা প্রকল্পে প্রচুর বিনিয়োগ হয়, সেটা মিস ইউজ হয়, সেটা আমাদের জন্য যেটা শ্রীলঙ্কায় হয়েছে, যেটা নেগেটিভ হয়েছে, পজিটিভ না হয়ে। তো এই বিনিয়োগের যদি বাইরের টাকাটাও আমাদের মধ্যে লাগে, তাহলে আমাদের নিজস্ব উন্নতিটা কোথায় এখানে? প্রশ্নটা এইভাবে ছিল মনোয়ার ভাই, আপনি যদি একটু বলতেন। পুঁজিতন্ত্রে, আমি এই জন্য শব্দটা বলি, পুঁজিতন্ত্রে ঋণকে কখনো খারাপ বা ঝুঁকির জায়গা থেকে দেখা হয় না, এটা ভীষণ পজিটিভলি দেখা হয়। এবং এই এই টাকা যেখান থেকেই আসুক না কেন, সেটা ঘরের থেকে লোন করি আর বাইরের থেকে লোন করি, ওটা বিনিয়োজিত হচ্ছে কিনা, এটা হচ্ছে গিয়ে জিডিপির জিডিপির আগ্রহের জায়গা। জিডিপির আগ্রহের জায়গা, টাকা কোথা থেকে আসছে সেটা জিডিপির কাছে ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হলো ওটা বিনিয়োজিত হচ্ছে কিনা, সেটা সে নিশ্চিত করার চেষ্টা করে। তো সেটা জিডিপিতে কাউন্ট হবেই। সুতরাং আপনার মাথার ভিতরে খেলছে যে আমরা তো কি বলে ঋণই হয়ে যাচ্ছি, ৭০,০০০ টাকা ঋণ। না, এইগুলো নিয়ে পুঁজিতন্ত্র বা পুঁজিতান্ত্রিক সিস্টেম, এগুলো নিয়ে দুশ্চিন্তার কিছু না। কারণ পুঁজিতান্ত্রিক সিস্টেমের কাছে একটা উত্তর আছে, যে আপনি তো শুধু দেখলেন ঋণই হচ্ছে, কিন্তু এই মানুষের জন্য তো আমি একটু অ্যাসেটও রেখে যাচ্ছি, দ্যাট ইজ পদ্মা সেতু। যদি পদ্মা সেতু আমরা ঋণ করে তৈরি করে থাকি, তো পুঁজিতন্ত্র আপনার উত্তর দেবে। আমি আমি পুঁজিতন্ত্রের পক্ষে দাঁড়িয়ে কথা বলছি, যে পুঁজিতন্ত্র আপনাকে উত্তর দিবে আমি তো শুধু একটা ঋণই রেখে যাইনি, মানে ওই যে ৭০,০০০ টাকা একজন নবজাতকের কাছে ঋণই দেখেনি, ওই নবজাতকের জন্য তো একটা অ্যাসেটও রেখে গেলাম, সেটা তোমরা দেখছো না কেন? পুঁজিতন্ত্রের উত্তরটা হচ্ছে এরকম। সেই কারণেই পুঁজিতন্ত্রের কাছে ঋণটা খুব খারাপ জিনিস না, ঋণটাকে সে এই এই অ্যাকাউন্টিং এর সিস্টেমের ভিতরে নিয়ে নেয়। এটা হলো জিডিপি ক্যালকুলেশনের তার হিসাব। কিন্তু যে জিনিসটা আমাদের সবসময় খেয়াল রাখতে হবে, জিডিপি কিন্তু একটা দেশের স্বাস্থ্যের কথা বলে। শব্দটা আমি আবার বললাম, স্বাস্থ্য। তার মানে হচ্ছে, আপনি স্বাস্থ্য শব্দটা বোধহয় ভালো হলো না, বলা যায় যে আপনি গায়ে গতরে কতটা মোটা হয়েছেন, এইটা সে নিরীক্ষণ করার চেষ্টা করে। গায়ে গতরে মোটা হয়েছে মানে কতটা মোটা হয়েছেন। এই আগের বছর ১০০ টাকা ছিল, এবার ১১০ টাকার মালিক হয়েছেন, তার মানে আপনি 10% শক্তিশালী হয়েছেন, 10%। কিন্তু মনোয়ার ভাই, আমাদের গায়ে গতরটা বলা চিন্তা করে, কিন্তু আমাদের কোলেস্টেরল কতটুকু বাড়লো সেটা কিন্তু চিন্তা করে না। প্রশ্ন, সেই জন্য বলছিলাম স্বাস্থ্য শব্দটা, কিন্তু আপনি মোটা হয় যে স্বাস্থ্যের লক্ষণ তা তো না। সমাজের মানুষ, আপনি, আমি বা অন্য সবাই দেখতে চায় যে আসলে আমরা স্বাস্থ্যবান হয়েছি কিনা, আমার রক্ত সঞ্চালন প্রক্রিয়া ঠিক আছে কিনা শরীরের, আমার শ্বাসতন্ত্র ঠিক আছে কিনা, আমার অন্যান্য, ওই যে আপনি কোলেস্টেরলের কথা বললেন, তার মানে আপনার হার্টে রক্ত প্রবাহটা ঠিক আছে কিনা এটা নিশ্চিত হতে চান। এগুলো যদি সব ঠিক থাকে, তাহলেই একজন ডাক্তার বলে যে না, আপনি স্বাস্থ্যবান লোক। সুতরাং জিডিপি দেখে আপনার ইকোনমি, যে আপনি যে খুব স্বাস্থ্যবান আপনার অর্থনীতি, এটা প্রমাণ করা যাবে না। এই জন্য জিডিপি কে সরিয়ে রেখে ওর পেছনের স্ক্যানিংটায় আপনাকে যেতে হবে। ফাইন, এই যে ১১০ টাকা হলো জিডিপি, কার কার কন্ট্রিবিউশনের কারণে হলো এবং এর ভাগ কে কতটা পেল, ওইটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন। ওই হচ্ছে আপনি স্বাস্থ্য ঠিক আছে কিনা সেটা দেখার দিকে অগ্রসর হলেন। কিন্তু আমরা সাধারণ মানুষ, ইভেন মিডিয়া, মেইনস্ট্রিম মিডিয়া, আমরা ওই উপরের গায়ে গতরে কত মোটা হলেন এইটা প্রজেক্ট করার দিকেই আগ্রহটা সবার বেশি থাকে। সত্যিকার অর্থে স্বাস্থ্যের অবস্থাটা কি, সেই দিকে নজর দেওয়া হয় না। সেই নজরে গেলে আপনার প্রশ্ন উঠবে, আপনার শিক্ষার মান কেমন, আপনার সমস্ত মানুষ স্বাস্থ্যসেবা পাচ্ছে কিনা, আপনি বিপদে পড়লে, বন্যা খরার ভিতরে পড়লে আপনি নির্দিষ্ট হারে প্রয়োজনীয় ত্রাণটা পাচ্ছেন কিনা, আপনার নদ নদী খাল বিলের অবস্থাটা কি, আপনার পরিবেশ ধ্বংস হয়ে যাচ্ছে কিনা, আপনার সুন্দরবন টিকে থাকবে কিনা। These are hundreds and thousands of questions আপনাকে উত্তর দিতে হবে স্বাস্থ্যটা ঠিক আছে কিনা সেটা জানার জন্য। আমি কি বোঝাতে পেরেছি? অবশ্যই, অর্থাৎ আমরা মোটা তাজা হলেও, হ্যাঁ, এটা গরুর তুলনাও বলা যায়, যে মোটা তাজা করলে স্বাস্থ্য নষ্ট হয়ে যায়, যে কোরবানি তাড়াতাড়ি দিতে হয়, না হলে
সে মারা যেতে পারে আর কি, এরকম একটা অবস্থায় দাঁড়ায় আমাদের আর কি আমাদের। হ্যাঁ, এই এই জায়গা থেকে এখান থেকে একটা প্রশ্ন আসে মনোয়ার ভাই, মাথা পিছু আয় নিয়ে যে আমাদের কথা হচ্ছে, এই যে মাথা পিছু আয়ের একটা গড় হিসাব, হ্যাঁ, যে অনেকে বলে যে আমরা প্রায় $3000 মাথা পিছু আয় আমাদের। একজন রিক্সাওয়ালা বলে ভাই আমার পকেটে টাকা কই, হ্যাঁ, এত টাকা কিন্তু আমার পকেটে টাকা কই। এই যে মাথা পিছু আয় বিষয়টা অনেক মানুষই বোঝে না। এই যে এটার হিসাবটা কিভাবে হয়, কেন হয়, এটার আগে পিছুর কথাগুলো যদি একটু মনোয়ার ভাই বলতেন। আচ্ছা, আমরা একটু আগে জিডিপি নিয়ে কথা বলেছিলাম। জিডিপি হচ্ছে, বুঝলাম যে 100 টাকার জিডিপি আগামী বছর যদি 110 টাকা হয়, তাহলে বুঝবো যে 10% জিডিপি আমার বেড়েছে, ভালো কথা। এখন জাতীয় আয়, ওই জিডিপি থেকে বলে হচ্ছে কি গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, মানে আপনার এই সয়েলে কি যে পরিমাণে পণ্য এবং সেবা উৎপাদিত হয়েছে তার বাজার দরটা আপনি ঠিক করলেন যে এই পরিমাণ টাকার উৎপাদিত হয়েছে। কিন্তু এখানে যা কিছু উৎপাদিত হয়েছে সেটা যে সবটারই মালিকানা আপনার তা না, হয়তো কোনো বিদেশি কোম্পানিও এখানে এই আপনার 110 টাকার ভিতরে কন্ট্রিবিউট করেছে। তার টাকাটা যখন বাদ দিয়ে দেবেন এবং আমাদের দেশের বাইরের রেমিটেন্স যখন এর সঙ্গে এসে যুক্ত হবে, তখন সেটা হবে হচ্ছে, তাহলে আপনি বিদেশিরা যারা যা পাবে সেই টাকাটা বাদ দিয়ে দিবেন এবং আমাদের রেমিটেন্সটা যুক্ত করবেন করে নতুন যে ফিগারটা পাওয়া যাবে সেই ফিগারটার নাম হলো জিএনপি, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, যেটা একসময় আমেরিকা যেটা দিয়ে তার নিজস্ব এটা করতো। হ্যাঁ, সবসময় ফাইন, এটা একটা ক্যালকুলেশন, এটা একটা অ্যাকাউন্টিং, এটা জটিল কিছু না। এই জিএনপির ফিগারটা যখন পেলেন, ধরুন সেই জিএনপির ফিগারটা আমাদের দেশে সাধারণত জিডিপি থেকে জিএনপির ফিগারটা বোধহয় একটু বেশি হয়, কারণ হচ্ছে আমরা রেমিটেন্স প্রচুর আনি। হ্যাঁ, কেমন? তো ধরেন সেই 180 টাকা হলো আমার জিএনপি ফর এক্সাম্পল। এখন 18 কোটি লোককে ভাগ দিয়ে দেন, আমার যে জিএনপিটা হবে সেটাকে আপনি 18 কোটি বাংলাদেশের মানুষের সংখ্যা যদি হয় 18 কোটি, তাতে ভাগ দিয়ে দেন, ব্যাস যে সংখ্যাটা বেরোবে সেটার নাম হলো মাথা পিছু আয়, মানে মোট টাকাটা ভাগ করে দিলাম। ইদানিং প্রথম আলো একটা ভালো কাজ করছে দেখছি, ওরা এই মাথা পিছু আয় এটা বের করার পরে নিচে ব্র্যাকেটে লিখে দেয়, মনে রাখতে হবে এটা কোনো ব্যক্তির আয় না, এটা হচ্ছে একটা সূচক মাত্র বোঝার জন্য। কেননা জাতীয় আয় যেটা হয়েছে, জাতীয় আয় যে ক্যালকুলেশনটা করলেন, সেই জাতীয় আয়ের বড় অংশই নানান প্রতিষ্ঠানের, ওটা কোনো ব্যক্তির না, কেমন? কিন্তু আমরা টাকার অঙ্কে ওইটা দেখানো হয় যে হ্যাঁ এটা আমি 18 কোটি লোক দিয়ে ভাগ করে দিয়ে মাথা পিছু। এই মাথা পিছু আয় দিয়ে আসলে তেমন কিছু মেইন করে, বাস্তবতা হলো এটা মেইন করে না। কারণ ওই $3000 আপনার বাড়ির কি বলে আপনার ড্রাইভারের বেতন না, এটা খেয়াল রাখতে হবে। হ্যাঁ, এটা বেতন না, বাংলাদেশের বহু মানুষের বেতন না, ইনকাম না, আয় না। বাংলাদেশের বহু মানুষের আয় আছে $5 লাখ করে মাসে, হিউজ, তার ধারে কাছেও আমি আপনি নেই ধরে নেন, সবচেয়ে গড়। তো ওই জন্য প্রথম আলো খুব সুন্দর করে লিখে দেয়, আমি এটা মাসুম ভাইকে একবার ধন্যবাদও জানিয়েছি যে হ্যাঁ এটা ভালো হয়েছে, আপনারা কন্টিনিউয়াসলি এটা বলার চেষ্টা করছেন যে এটা কোনো ব্যক্তির আয় না, মনে রাখতে হবে। কিন্তু এটা নিয়ে কিন্তু আমাদের অনেক রাজনীতি হয়, অনেক কথা হয়, রাজনৈতিক ক্ষেত্রে অনেক কথা হয়, মানুষ বিভ্রান্ত হয় যে আসলে ব্যাপারটা কি, এত টাকা বলা হয় আমার কাছে নেই। হ্যাঁ, কেউ এটা নিয়ে উচ্ছ্বসিত হয়, কেউ এটা নিয়ে বিতর্কে জড়ায়। এই জায়গাগুলো থেকে আসলে মনোয়ার ভাই, কেন আপনারা অর্থনীতিবিদ যারা আছেন, মিডিয়ারও একটা জায়গা আছে, কিন্তু আপনারা না বললে তো মিডিয়া এই জায়গাগুলো তো যেতে পারে না। আপনারা তো সেইভাবে, যারা অর্থনীতিবিদ আছেন যারা, তারা তো সেই একই ধাঁচে, ওই মানে প্রচলিত ধাঁচটার বাইরে, একটা নির্দিষ্ট ধাঁচের বাইরে আসতে চাইছে না। কেন চাইছে না? এই জায়গাগুলোর এখানে আমাদের তো মানুষের বোঝানো প্রয়োজন আছে। ভালো বুঝতে হলেও বুঝতে হবে, মন্দ বুঝতে হলেও বুঝতে হবে, মূল জিনিসটা বুঝতে হবে। এটার থেকে কেন অর্থনীতিবিদরা দূরে? মিডিয়া তো প্রশ্নও করে না, আমি যদি উল্টো বলি, মিডিয়া তো এই প্রশ্নগুলোও করে না। আপনি যে আজকে প্রশ্ন করছেন, আমাকে বলেন কটা মেইনস্ট্রিম মিডিয়া ইকোনমিস্টদের সামনে এই প্রশ্ন করে বা একদম সমাজ সচেতন মানুষের কাছে এই প্রশ্নগুলো করে? আমি মনে করি না যে এই সমস্ত আলাপ আলোচনা শুধু এক্সক্লুসিভ ডোমেইন অফ দ্য ইকোনমিস্ট, এটা সাধারণ বহু মানুষ এখন বোঝে, ইভেন অনেক জার্নালিস্ট আছে তারা খুব ভালো বোঝে। কই এই প্রশ্নগুলো তো করে না। এই যে মাথা পিছু আয়, এইটা দিয়ে যে কিছু মিন করে না, ব্যক্তির সাথে মিন করে না, এটা আমাকে তো বুঝতে হবে। তাহলে আমাদের আয় কত আসলে?
প্রকৃত আয়টা কত? এই ডলার দিয়ে, এই ডলারের $3000 দিয়ে তো বোঝা যাবে না। আমাদের প্রকৃত আয়টা বের হয় প্রতি 5 বছর পর পর, যখন আমরা হাউস হোল্ড ইনকাম এক্সপেন্ডিচার সার্ভে নামক একটা সার্ভে কমপ্লিট, সেখানে পরিষ্কার লেখা থাকে যে আমাদের বাংলাদেশের মানুষের গড় আয় হচ্ছে এই, গড় পারিবারিক ইনকাম হচ্ছে এত টাকা, এগুলো পরিষ্কার লেখা থাকে। আমার কাছে সংখ্যাটা ভুলে গেছি, আমাদের গত 5 বছর আগে 16 সালেরটা লাস্ট হয়েছে হাউস হোল্ড ইনকাম এক্সপেন্ডিচার সার্ভে, আর একটা বোধহয় রেজাল্ট খুব দ্রুত বেরোবে। তখন আপনি দেখতে পাবেন বাংলাদেশের পরিবারগুলোর মাসিক আয়, ওরা মাসিক একদম বের করে। গতবার লাস্ট চারে ছিল বোধহয় 15,000 বা সামথিং বা 18,000, আমি ভুলে গেছি। ওইটা হচ্ছে আপনার আয়। এই জাতীয় আয় করে না, ওইটা প্রকৃত আয় বা ওর কাছাকাছি, যদি ওখানে ক্যালকুলেশনে খুব ভুল না থাকে। তখন আপনি বুঝতে পারবেন যে ওয়েল, একটা রিক্সা পুলার ঢাকা শহরে কাজ করছে, ওর মাসিক ইনকামটা হচ্ছে এরকম। ওই মাসিক ইনকাম দিয়ে ও 4 বা 5 সদস্যের একটা পরিবার কিভাবে টিকে আছে। কিংবা ওর বউ যদি গার্মেন্টসে কাজ করে থাকে, কিংবা ওর কোনো মেয়ে যদি গার্মেন্টসে কাজ করে থাকে, সেখান থেকেও কিছু আসছে। তো সব মিলিয়ে ইউ ক্যান গেট সাম সেন্স অ্যাট লিস্ট। সুতরাং আমাদের আয়ের আলোচনা যখন করব, বাংলাদেশের মানুষের আয়ের আলোচনা, তখন এই জাতীয় আয় থেকে গড় করে এটা করা যাবে না। করতে হবে হচ্ছে আপনার হাউস হোল্ড ইনকাম এক্সপেন্ডিচার সার্ভে থেকে যে তথ্য বের হয়, সেই তথ্যের কে সামনে নিয়ে আসতে হবে। এবং এই ক্ষেত্রে আমার প্রস্তাব, আমি বহু বছর থেকেই বলছি যে এটা 5 বছর করে না করে প্রতি 2 বছর 3 বছর পর পরই এটা করা উচিত। মানে সো দ্যাট আপনি বুঝতে পারতেছেন যে আমি আসলে মানুষ কতটা উপরের দিকে যাচ্ছে বা নিচে নামছে, এটা বোঝার জন্য। 5 বছরের টাইম গ্যাপটা অনেক বেশি হয়ে যায়, যার ফলে মানুষের অন্তত 2 বছর অন্তর অন্তর যদি এটা সত্যিকার অর্থেই জানতে পারে, তাহলে নিজের সম্পর্কেও একটা ধারণা হয় এবং নিজের আয়টা বাড়ানোরও একটা চেষ্টা থাকতে পারে যে আমাদের তো আসলে বাড়ছে না। যার ফলে যেটা আপনার সরকারের যে চেষ্টা আছে, এর সাথে ব্যক্তি চেষ্টাও যোগ হতে পারে এবং সেই দুইটা চেষ্টা আরো বাড়াতে পারে। এই জায়গাটা থেকে কেন যেন আমরা পিছিয়ে আছি, কেন এই জায়গাগুলো আলোচনায় আনছি না, এই জায়গাটা থেকে আমি আসলে, আপনি মিডিয়াকে কথা বলেন যে প্রশ্ন করে না, আসলে কেন করে না সেটা আমি আসলে ব্যাখ্যা দিতে গেলে অনেক ব্যাখ্যাই দিতে হয়, কিন্তু করা উচিত এই জায়গাগুলো। হ্যাঁ, এই জায়গাগুলো এইখান থেকে পিন, এগুলো হলো কেন্দ্র। তো এই জায়গাগুলো যদি না জানি, তাহলে বৃত্তের পরিধিটা তো সম্পন্ন হবে না। আমরা তো অসম্পূর্ণ একটা বৃত্ত দেখছি সব জায়গাতেই। হ্যাঁ, আমি যোগ করি যে এটা আসলে ওই ব্যক্তি কিংবা পরিবারের জন্য এই তথ্যের চেয়ে সবচেয়ে বেশি দরকার হচ্ছে সরকারের জন্য। আপনি কথাটা একটু বলেছেন। হ্যাঁ, অবশ্যই প্ল্যানিং করতে হয়, প্রত্যেক বছর থেকে বাজেট করতে হয়। বাজেট হচ্ছে প্ল্যানিং এবং বাজেট মানে তো শুধু টাকা পয়সা না, প্ল্যান এবং বাজেটের সমন্বয়, টাকার অর্থের সমন্বয়। সো এইটা করার জন্য অথেন্টিক ইনফরমেশন দরকার। কার অথেন্টিক ইনফরমেশন? বাংলাদেশের পরিবারগুলো। এবং সেখানে নানান সেগ্রিগেটেড ডেটা থাকে। আমার কৃষকদের পরিবারের অবস্থাটা কি, আমাদের কি বলে আরবান এরিয়াতে যে সমস্ত ইনফর্মাল সেক্টরে কাজ করছে যে মানুষগুলো, তাদের অবস্থাটা কি, এগুলো বুঝেই তাকে প্ল্যানিং করতে হয়। কিন্তু এটা দুর্ভাগ্য যে আমাদের এই প্ল্যানিং প্রসেসের ফান্ডামেন্টাল ইনপুট যে আপডেটেড ডাটা, অথেন্টিক ডাটা, এক্ষেত্রে আমরা অনেক পিছিয়ে আছি। এবং ইটস আপ টু দা প্ল্যানিং মিনিস্ট্রি, তাকে এই সিদ্ধান্তটা নিতে হবে সে কিভাবে অথেন্টিক, আপডেটেড এন্ড আপ টু ডেট ডাটা উপর ভিত্তি করে, মূলত একটা সার্বিক উন্নয়নের জন্যই অসম্ভব রকম প্রয়োজনীয়। এর বিকল্প বোধহয় কিছু নেই। না, কারণ বড় সার্ভে তো কেউ করতে পারবে না। আপনি করতে পারি, করতে পারি, ওইটা অল্প কয়েকটা স্যাম্পল নিয়ে, কিন্তু সরকারের আছে ওই সিস্টেমটা, সে হচ্ছে সবচেয়ে বড়টা করতে পারে। আর এখন তো এটা আরো সোজা, টেকনোলজি এসছে বহু রকমের। এবং আপনারা দেখছেন, এবারই প্রথম আমরা দেখছি যে ওই যে আদমশুমারি যেটা হচ্ছে, সেন্সাস, সেখানে তারা টেকনোলজি ব্যবহার করতেছে। সুতরাং এখন অথেন্টিক ডাটা বের করাটা কুইকলি আপডেটেড ওয়েতে, এটা খুব কঠিন কিছু না, খুব দ্রুতই করা যায়। সরকারকে এই সিদ্ধান্তটা নেওয়াটা হচ্ছে সবচেয়ে জটিল কাজ। সরকার এই সিদ্ধান্ত নেবে কিনা, এটা হচ্ছে গিয়ে সবচেয়ে কঠিন প্রশ্ন। এই ব্যাপারে আমি কালকে একটা লেখার আমি একটা প্রবন্ধের মধ্যে লিখলাম, মনোয়ার ভাই, যে আমাদের সময় আমরা যখন শুরু করছিলাম, তখন আমাদের জানার জন্য খুব দৌড়াতে হতো, এর কাছে ওর কাছে সেই বই। অথচ এখন গুগলে সার্চ দিলে সবকিছু পাওয়া যায়, অথচ আমাদের জানার চেষ্টাটাই নেই। একদম
এইখানেই সবচেয়ে বড় সমস্যাটা বোধ হয় মনোয়ার ভাই। যাই হোক, আমরা একটু গ্লোবাল জায়গায় যাই, যে এই যে ইউক্রেন সংকট, ইউক্রেন ক্রাইসিস বিশ্বের অর্থনীতির কে অনেকটাই গোলমেলে করে দিয়েছে, এলোমেলো করে দিয়েছে। এই যে আমরা যেমন আমাদের দেশে আমাদের ভোজ্য তেলের দাম বেড়েছে, বলা হচ্ছে যে এটা ইউক্রেন ক্রাইসিসের জন্য ভোজ্য তেলের দাম বেড়েছে। এই যে দাম বাড়লো আমাদের, কিন্তু এখন কিন্তু ভোজ্য তেলের বাজার কমে আসছে, অথচ আমাদের কমছে না। এই যে একটা গোলমেলে অবস্থা, এটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন মনোহর ভাই? রাশিয়া ইউক্রেন ওয়ার একটা জিনিস, এটার ইম্প্যাক্ট পড়েছে, কিন্তু আমি আগে একটু বলে নিই, আমাদের ভোজ্য তেলের বড় অংশটা 80% হচ্ছে সয়াবিন তেল। এইটা একটা ভুল মেসেজ গিয়েছিল আমাদের মিডিয়াতে অনেক আগে, যে ওই যুদ্ধের কারণে হয়তো তেলে সয়াবিন তেলের দাম বেড়েছে। অ্যাকচুয়ালি না। প্রথমত হচ্ছে সয়াবিন তেল আমরা ওসব জায়গা থেকে ইম্পোর্ট করি না, এটা খেয়াল রাখতে হবে। আমাদের সয়াবিন তেলের উৎস হচ্ছে বেসিক্যালি আর্জেন্টিনা, ব্রাজিল এবং আমেরিকা। এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় উৎস। সো ভোজ্য তেলের সাথে এটা সম্পর্ক না, বাট ইনডাইরেক্টলি অন্য সম্পর্ক আছে। সেটা হচ্ছে এইটা রাশিয়া ইউক্রেন ওয়ারে শুধু না, এই রাশিয়া ইউক্রেনের ওয়ারের ইম্প্যাক্টটা আমাদের মতো দেশের ইকোনমিতে, আমাদের সোসাইটিতে, এটা ভাবতে হলে ইকুয়ালি আর একটা কম্পোনেন্টকে মিলিয়ে ভাবতে হবে। রাশিয়া ইউক্রেন ওয়ার শুরু হয়েছে ফেব্রুয়ারি, তাই তো? ফেব্রুয়ারির মাঝামাঝি বা কিছু একটা সময়। কিন্তু তার আগে আমাদের গ্লোবাল অর্থনীতিতেই অন্য একটা সংকট তৈরি হয়েছিল। রাশিয়া ইউক্রেন ওয়ার শুধুমাত্র তার সঙ্গে একটু অ্যাড করেছে মাত্র, আর কিছু না। সেই সংকটটা ছিল মারাত্মক। কারণ খেয়াল রাখবেন যে পৃথিবীর সমস্ত ইকোনমিগুলো কোভিডের পরে, করোনার পরে নিজে দাঁড়াবার চাঙা হওয়ার চেষ্টা করছিল। এবং ইকোনমির এটা স্বাভাবিক ধর্ম যে যখনই সে চাঙা হওয়ার চেষ্টা করে তখন পণ্য এবং সেবার চাহিদা বেড়ে যায়। নতুন নতুন কোম্পানিগুলো নতুন নতুন কাঁচামাল কিনতে শুরু করে এবং প্রসেস করতে শুরু করে। যেমন ধরেন আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রি, তার তুলার দরকার হয়ে পড়লো, তার ফেব্রিক্স এর দরকার হয়ে পড়লো, নানান অ্যাক্সেসরিজ এর ডিমান্ড, মানে কি বলে, ডিমান্ডটা বেড়ে গেল। যেহেতু আমরা আমাদের এগুলো দেশে উৎপাদন করি না, তাই বাইরের থেকে নিতে হবে। সো ইম্পোর্ট ডিমান্ডটা বেড়ে গেল আমাদের গার্মেন্টস সেক্টরে। একই জিনিস হয়তো ইন্ডিয়ান ইকোনমিতে এক ধরনের ঘটেছে, অন্য অন্য নানান ইকোনমিতে তারা যা যা প্রডিউস করে এরকম। তার মানে গ্লোবাল ডিমান্ডটা বেড়ে গেছে। স্বাভাবিকভাবে ডিমান্ডটা যখন বেড়ে যায় এবং সাপ্লাই চেনে কোনো কি বলে যদি ডিসরাপশন থাকে, তাহলে ওইটার প্রাইসটা হাইক হয়ে যায়। এটা স্বাভাবিক জিনিস, এবং সেটা ঘটছিল। আমেরিকার ইকোনমিক ডিমান্ড বাড়ছিল, সব ইকোনমিক ডিমান্ড বাড়ছিল, এবং এইটার ক্ষেত্রে আমরা দেখলাম যে হ্যাঁ, এর ফলে ডলারেও এক ধরনের চাপ। সারা পৃথিবীর ইম্পোর্ট ভলিউম বেড়ে গেছে। এক্সপোর্ট ভলিউম তো হবে আরো পরে, কারণ এগুলো দিয়ে তৈরি করে তারপরেই তো মালটা এক্সপোর্ট করবে অনেক। সো সুতরাং ইম্পোর্ট এবং এক্সপোর্ট একটা ইমব্যালেন্স তৈরি হয়ে গেল। এবং ফলাফল হিসেবে আমরা দেখলাম যে আমরা উন্নয়নশীল দেশগুলো বা অনুন্নত দেশগুলো, যারা মূলত ইম্পোর্টের উপর নির্ভরশীল নানান দিক দিয়ে, তাদের ইম্পোর্ট কস্ট বেড়ে গেল, এবং এর ইম্প্যাক্টটা দাঁড়ালো ডলারের প্রাইস উঠতে শুরু করছিল। আপনার খেয়াল আছে হয়তো যে ফেব্রুয়ারি থেকে এগুলো কিন্তু বাড়তে শুরু করেছিল। এখন ফেব্রুয়ারির ভিতরে হঠাৎ করে যখন ইউক্রেন ওয়ারের সাথে যুক্ত হলো, এটা আরেকটা ভয়ঙ্কর জায়গায় চলে গেল। প্রথমত চলে গেল সমস্ত জিনিসের কস্ট বেড়ে গেল, কারণ ফ্রেট কস্ট বেড়ে গেছে। জাহাজ এগুলো খুব বিপদের মধ্যে পড়েছে। তার থেকে বড় যে সংকটটা হলো এই ফ্রেটের কস্ট বাড়ার পাশাপাশি পৃথিবীর ইকোনমির যে ব্যাকবোন, যাকে বলা হয় হচ্ছে জ্বালানির ক্ষেত্রে একটা ডিসরাপশন ঘটে গেল। কারণ আপনারা এটা খুব ভালো করে জানেন যে গোটা ইউরোপ নির্ভরশীল ছিল হচ্ছে রাশিয়ার তেল এবং গ্যাসের উপরে। এইখানে যখন একটা ডিসরাপশন ঘটে গেল এবং তারা নজর দিল মিডল ইস্টের দিকে, ধামাধাম করে সমস্ত তেলের দাম বেড়ে গেল, এবং তেলের দাম বোধহয় এখন প্রায় ক্রুড অয়েল $120 কাছাকাছি, যেটা আমরা জানি কোথায় কমতে কমতে 10-15তেও চলে গেছিল 2-3 বছর আগে। সো এখন এটা বেড়ে গেছে। সো এই জ্বালানির মূল্য বৃদ্ধি, কি বলে, যাতায়াত খরচ বাড়া, অন্যদিকে বিভিন্ন ইকোনমির ডিমান্ড, এইটা একটা জটিল। এর সাথে চতুর্থ হিসেবে যুক্ত হইলো রাশিয়ার উপরে নানান ধরনের নিষেধাজ্ঞা। এই নিষেধাজ্ঞার ব্যাপ্তি এবং এর ডেপথ, পরিধি কি পরিমাণে এখন আমরা অনুমান করতে পারছি না। এবং দেখছেন যে এর ফলে ব্যবসা বাণিজ্য ডিসরাপ্টেড হয়ে যাচ্ছে, এবং পশ্চিমা ওয়ার্ল্ড যেভাবে তারা দিনের পর দিন একটার পর একটা দিতে লাগলো, কি বলে, এমবার্গো দিতে লাগলো ইকোনমি, সেইটার
ইম্প্যাক্ট কি দাঁড়িয়েছে এখনো পর্যন্ত কারো হাতে নেই, কিন্তু বোঝা যাচ্ছে যে এইটা চতুর্থ একটা ভ্যারিয়েবল হিসাবে ওই আগে যে তিনটা বললাম আর তার সাথে মিলে গোটা বিশ্ব অর্থনীতিকে একটা 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 ইয়ের অবস্থার মধ্যে ফেলে দিয়েছে, অস্থির অবস্থার মধ্যে ফেলে দিয়েছে। বাংলাদেশের মতো ইকোনমি, আমাদের সাথে রাশিয়ার খুব বেশি সম্পর্ক না, 5 মিলিয়ন বোধহয় $500 মিলিয়ন আমাদের ইয়ে হয়, কি বলে, গার্মেন্টস এর একটা এক্সচেঞ্জ আছে, আর অন্য অন্য কতগুলো সার টার মিলে এক্সচেঞ্জ আছে। ইউক্রেনের সাথেও অল্প কিছু আছে আমাদের। ওই মাত্রা এফেক্ট করার কথা না, যতটা ডাইরেক্টলি এফেক্ট করার কথা না, ইনডাইরেক্টলি এফেক্টেড হয়েছে আমাদের অনেক বেশি। এবং আমাদের মতো ইকোনমি, শুধু বাংলাদেশ না, পৃথিবীর বহু ইকোনমি আমাদের মতো কিভাবে সামাল দেওয়ার চেষ্টা করছে এটা একটু দেখবেন। আমরা প্রতিদিনই সেন্ট্রাল ব্যাংকের মাথা খারাপ হয়ে গেছে, ডলারের দাম কিভাবে উঠাবে নামাবে এগুলো নিয়ে করছে। আমাদের মতো দেশে সংকটটা দাঁড়িয়েছে দুটো ক্ষেত্রে। একটা হচ্ছে খাদ্যপণ্য আমদানি। খেয়াল রাখতে হবে, ওই সমস্ত আত্মনির্ভরশীলতার ওই সব কথা বলে লাভ নাই, ওটা রাজনীতির অঙ্গনে খাটে, কিন্তু রিয়েল ওয়ার্ল্ডে ওটার কোনো, আমরা নেট ফুড ইম্পোর্টিং কান্ট্রি। নেট ফুড ইম্পোর্টিং কান্ট্রি মিনস, এটার অর্থ হলো আপনি যে পরিমাণে খাদ্যপণ্য উৎপাদন করেন, যতটুকু কি বলে এক্সপোর্ট করেন আর যে পরিমাণে ইম্পোর্ট করেন, এই দুটোর ব্যালেন্সের ভিতর দিয়ে দেখা যায় যে আমাদের আমদানির দিকে ঝোঁকটা বেশি। আপনি যে পরিমাণে এক্সপোর্ট করছেন, যে পরিমাণে ইম্পোর্ট করছেন, বিয়োগ করলে দেখা যায় যে আমাদের আমদানি করতে হয় বেশি। সো ওই অর্থে খাদ্যপণ্য আমদানি, খাদ্যপণ্য মানে শুধু চাল না, এটা খেয়াল রাখতে হবে, কয়েকশো পণ্যের সঙ্গে যুক্ত। সব যোগ করে দেখা যায় যে বাংলাদেশের মতো কান্ট্রি হচ্ছে নেট ফুড ইম্পোর্টিং কান্ট্রি। যে কোনো দেশের জন্য ফুডটা হচ্ছে 1 নম্বর প্রায়োরিটি। এবং এই যুদ্ধের কারণে, পৃথিবীর টালমাটাল অর্থনৈতিক অবস্থার কারণে আমদানি ব্যয় খাদ্যপণ্যের বেড়ে গেছে খুব সঙ্গত কারণে। 40 টাকার আটা 70 টাকা হয়ে গেছে, এটা খেয়াল রাখতে হবে। এটা আমি গত সপ্তাহেও কিনেছি, এটা আমি জানি, এটা হচ্ছে খাদ্যপণ্যের জায়গায়। দ্বিতীয় জায়গাটা হলো জ্বালানি তেল, জ্বালানি, প্রাথমিক জ্বালানি, শুধু তেল না, তেল, গ্যাস, এগুলো, কয়লা, যেগুলো দিয়ে জ্বালানি উৎপাদিত হয়। সো এইটা কস্ট হয়ে গেছে। এবং আপনি খেয়াল করছেন গত 1-2 মাসের সরকার কিভাবে এটাকে সামাল দেওয়ার চেষ্টা করছে, নানা কারণে। কারণ আমরা হচ্ছি প্রায় 90% ডিপেন্ডেন্ট অন ইম্পোর্ট অফ প্রাইমারি এনার্জি। এটা আমাদের জন্য একটা খুবই দুর্বল জায়গা। মনোহর ভাই, এই জায়গায় আমি একটু ঢুকি। আমি ধরেন জার্মানির একটা ইয়ের সাথে কাজ করি, সেখানে আমার যে বন্ধু বান্ধব যারা আছে বলে যে জার্মানিতে যদি বাংলাদেশের মতো মাটি থাকতো, ফসল ফলতো, তাহলে জার্মানির চেহারা তারা অন্যদিকে নিয়ে যেত, জার্মানির অন্য মাত্রায় চলে যেত। তো এই যে আমাদের উর্বরা মাটি, এই যে আমরা আমদানি নির্ভর এখনো, পেঁয়াজ, ইন্ডিয়া যদি পেঁয়াজ বন্ধ করে দেয় আমাদের পেঁয়াজের, এই যে আমাদের আভ্যন্তরীণ উৎপাদন, এই যে খাদ্যপণ্যের উৎপাদন, এই এত মানে সুফলা হওয়া সত্ত্বেও কেন আমরা আমদানি নির্ভর হচ্ছি? অর্থনীতির যে মূল চিন্তাটা, আমাদের মতো দেশ আসলে শিল্পের দিকে, আমরা বলা হয় যে শিল্প উন্নয়ন, আসলে কৃষি উন্নয়ন যদি না হয় তাহলে আমাদের অর্থনীতি দাঁড়াবে না। আমাদের এই আমদানি নির্ভরতাটা যদি, আমরা খাদ্যপণ্যে যদি স্বয়ংসম্পূর্ণ হতাম, আমদানি নির্ভরতা কমতো, তাহলে বোধহয় আমাদের অর্থনীতি আরেকটা বড় মানে রিলিফ পেত, রেমেডি হতো। সেই জায়গা থেকে যদি একটু মনোহর ভাই কিছু বলেন। আমার কথাটা আমি বলতে পারি, কিন্তু তার আগে একটা জিনিস খেয়াল রাখবেন, আমি জার্মানির সাথে তুলনায় যাব না। বাংলাদেশ হচ্ছে পৃথিবীতে সবচেয়ে ডেন্সলি পপুলেটেড কান্ট্রি, এটা একটু খেয়াল রাখতে হবে। আমাদের ল্যান্ড ব্যান্ড রেশিও, আমরা যদি কয়েকটা সিটি স্টেটকে বাদ দিই, ওই সিঙ্গাপুর, হংকং বাদ দিই, সো বাংলাদেশের জন্য চ্যালেঞ্জটা খুবই বেশি। আমার জনসংখ্যা বাড়ছে, আমার আরবানাইজেশন হচ্ছে, আমার ল্যান্ড যাচ্ছে, এটা আমাদের খেয়াল রাখতে হবে। এছাড়া নানান ধরনের প্রাকৃতিক দুর্যোগ আছে। সুতরাং আমি বাংলাদেশের সাথে অন্য কারো তুলনা করব না, প্রত্যেকটা দেশই ইউনিক। কথাটা এই কারণে বলছি, বাংলাদেশের এই চ্যালেঞ্জ মোকাবেলার জন্য বিরাট জনসংখ্যা এবং ল্যান্ডের পরিমাণ কম। এইটার কারণেই আমাদের পরিকল্পনাটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হয়ে আসে, একটা প্ল্যানিং। একটু আগে আপনি যে কথাটা বললেন, আমি সেখানেই আসতেছি। আমাদের এগ্রিকালচার ডিপার্টমেন্ট, সে কি কখনো ঠান্ডা মাথায় বসে এই এক্সারসাইজটা করেছে যে আমার এতটুকু দরকার,
এতটুকু চাল একদম। দরকার, এতটুকু ডাল দরকার, মানে এসেনশিয়াল গুডস, এসেনশিয়াল এগ্রিকালচারাল প্রোডাক্ট যেগুলো, এগুলো নিয়ে খুব ঠান্ডা মাথায় কখনো এক্সারসাইজ করেছে? এটা একটা প্রশ্ন। তাহলে যদি করতো, তাহলে কয়েকটা জায়গায় সে একটা সিদ্ধান্ত নিতে পারতো। সেটা হচ্ছে ওই যে আপনি প্রশ্ন তুললেন, পেঁয়াজের বাজার হঠাৎ করে সেপ্টেম্বর মাসে লাফালাফি করতে শুরু করে যায়, এবং ইন্ডিয়া যদি বন্ধ করলো মানে আমাদের এখানে একটা আকাল শুরু হয়ে গেল, হাহাকার পড়ে গেল। হাহাকার পড়ে গেল। প্রশ্নটা হচ্ছে, আমার এত ফার্টাইল ল্যান্ড এবং এত টেকনোলজি অ্যাভেলেবেল থাকার পরও, আমি সবকিছুকে বলছি টেকনোলজি, এটা ইম্পর্টেন্ট, থাকার পরও আমরা এই ইন্ডিয়ার পেঁয়াজ 2 সপ্তাহের জন্য বন্ধ করে দিলে আমার আগুন জ্বলে যাবে বাজারে। এটা হতে পারে। কেন হচ্ছে? হচ্ছেটা হচ্ছে আমার এগ্রিকালচার ডিপার্টমেন্ট আসলে ঠান্ডা মাথায় এই এসেনশিয়াল গুডস গুলো যেগুলো বাংলাদেশে প্রডিউসড হতে পারে, এইটা নিয়ে কোনো পরিকল্পনা সে করেনি। 1। 2 নম্বর হলো, যদিও বা করে থাকে, এগুলো বাস্তবায়নের জন্য যে মেকানিজম দাঁড় করাতে হবে সেদিকে সে যায়। তাহলে কি করে এগ্রিকালচার ডিপার্টমেন্ট? ও কিছু তথ্য সংগ্রহ করে। সে তথ্য আবার বেশিরভাগ ক্ষেত্রে ব্যবসায়ীদের কাছ থেকে। এই তথ্য নিয়ে বলে যে হ্যাঁ, আমার পেঁয়াজের স্টক এত, অমুক স্টক এত, তমুক স্টক এত, এবং এটা আসলে কোনো কার্যকরী পথ না। এবং দেখবেন যে আমাদের আরো সংকট আছে। এই এগ্রিকালচার ডিপার্টমেন্টের হাতে যে ডেটা আছে, সেই ডেটার সাথে, সেই তথ্যের সাথে আমাদের বিবিএস এর যে তথ্য, সেই তথ্যের বিরাট ফারাক আছে। এগুলো দেখবেন যে তারা যখন উৎপাদনের কথা বলে পেঁয়াজ এত, ও বলে যে পেঁয়াজ আরেকটা। বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে আছে আরেক ধরনের তথ্য। এক অদ্ভুত জগৎ। এগুলো নিয়ে খুব বেশি আলাপ আলোচনা আমি এখানে করতেও পারবো না পাবলিকলি। সো আমার মোদ্দা কথাটা হলো, আমাদের এগ্রিকালচার ডিপার্টমেন্ট যদি সত্যি খাদ্যপণ্যের ক্ষেত্রে একটা নিয়ন্ত্রণ নিয়ে আসতে চায়, নিজের একটা ভূমিকা দরকার রাখতে চায়, কারণ রাখাটা খুব জরুরি। কেন জরুরি আমি সেটা আগে বলেছি। আমার বাংলাদেশের মতো দেশের জন্য এটা খুবই জরুরি। তাহলে তাকে এই এক্সারসাইজটুকু করতে হবে, এবং এইটুকু করে তার প্ল্যানিং এ যেতে হবে, এবং সব জিনিস বাজারের উপরে ছেড়ে দেওয়ার যে নীতি, মুক্ত বাজার অর্থনীতি, সেখান থেকে তাকে সামান্য একটু পিছু হটতে হবে, এবং পিছু হটাটা খুবই জরুরি আমাদের মতো দেশের জন্য, বিশেষ করে খাদ্যপণ্যের জায়গা থেকে। কে না জানে সয়াবিন তেলের উপর ডিপেন্ডেন্সি বাড়ছিল, তাহলে আমার বিকল্প বিকল্প ভোজ্য তেলের জন্য কেন আমরা আজ থেকে 10 বছর আগে থেকে এই সিদ্ধান্তটা নেইনি? যেতে পারি। সংকটগুলো হচ্ছে ওই অর্থাৎ জায়গায়। আমাদের হাতে অল্টারনেটিভ নেই, আমরা অল্টারনেটিভের চিন্তা করি না যে আমরা এটা শেষ হলে আমি কি দিয়ে কভার করব। আমার সেই জায়গাগুলো, গ্যাপগুলো পূরণের কোনো প্রস্তুতি আমাদের নেই, তাই তো বলতে চাচ্ছেন মনোয়ার ভাই? তো এটা থেকে উত্তরণের জায়গাগুলো কি? এইটা খুব উত্তরণের জায়গা তো শুধুমাত্র একটা ব্যক্তি বা একটা মন্ত্রণালয়ের কর্মদক্ষতা কিংবা কর্মতৎপরতার উপর নির্ভর করে না। এটা একটা সামগ্রিক প্রক্রিয়ার উপরে নির্ভর করে, এবং সেই প্রক্রিয়াটার নাম হলো আসলে ডেমোক্রেটিক কালচার। আপনি একটা কথা বলছেন, এবং আপনার কথাটাকে আমি যদি তুড়ি মেরে উড়িয়ে দিই এবং আপনাকে ডিফেম করি, এই যে নিগেট করার টেন্ডেন্স, প্রথমত হচ্ছে সরকারের নানান পরিকল্পনা প্রক্রিয়া সমালোচনা করলে বা বিকল্প কিছু হাজির করলে সরকারের একটা ডিনায়াল সিনড্রোম দেখিয়ে, সিনড্রোম, যে না এটা গ্রহণযোগ্য না, একদম আপনাকে বাতিল করে দেবে। এবং কোনো কোনো ক্ষেত্রে বাতিল করা না, আপনাকে বরং ডিফেমও করবে, আপনার ক্রেডিবিলিটি নিয়ে প্রশ্ন তুলবে, আপনার ইয়েকে ধুলায় মিটিয়ে দেবে, এরকমের প্রক্রিয়াটা আছে। এটা একটা সংস্কৃতিও বলে, এটা হচ্ছে অগণতান্ত্রিক সংস্কৃতির অংশ। এটাকে বলে, অন্য ভাষায় বললে, সাইকোলজির জায়গা থেকে যদি বলি, গভর্নমেন্টের ভিতরে এক ধরনের সেলফ রাইটাসনেস, যে আমি যা ভাবছি বা বলছি সেটাই হলো সঠিক, অন্য কোনো সঠিকতা বা সত্য বাইরে নেই। এই ধরনের একটা সেন্স যখন সরকারের ভিতরে গভীরভাবে পতিত হয়ে যায় এবং প্রতিনিয়ত এটার চর্চা হয় নেতাদের মুখ থেকে, প্রতিষ্ঠানের মুখ থেকে, তখন সেইটা জনসমাজে একটা ভিন্ন ধরনের সংস্কৃতির জন্ম দেয়। আপনি যখনই একটা ভালো কথা বলতে যাবেন, রাস্তার মোড়ে বসে বা চায়ের দোকানে বসে কথা বলেন, দেখবেন যে ওইখানেই নতুন কিছু লোক পেয়ে যাবেন যারা আপনাকে একদম নেগেট করে দিচ্ছে সেকেন্ডের মধ্যে। তার মানে আপনার কথাটা শুনতেও সে রাজি না। এই যে একটা অদ্ভুত সংস্কৃতি, এর ফলে যেটা হয়, আপনিও আর ওই কথা নিয়ে খুব বেশি
আর সামনে পরের দিন এই আলোচনায় যাবেন না। দিনের পর দিন এই ঘটনার ভিতর দিয়ে যেটা হয়েছে সেটা হলো ডেমোক্রেটিক স্পেস, যেখানে বিভিন্ন মত পথের ঝাড়াই বাছাই তর্ক বিতর্ক হয়, এবং একটাকে বলি সিভিল স্পেস বা ডেমোক্রেটিক স্পেস, এই স্পেসটা গত এক দশকে ধীরে ধীরে শেষ হয়ে গেছে। এই স্পেসটা যখন শেষ হয়ে যায় সমাজের ভেতরে, তখন বুঝবেন যে সমাজের আসলে ওই ধারণ ক্ষমতাটা আর রইল না নতুন কোনো চিন্তা নেওয়ার। আমি হয়তো একটু ভিন্ন জায়গা থেকে আলোচনাটা পাচ্ছি, কিন্তু এটা তৈরি হয়েছে বেসিক্যালি আমাদের রাষ্ট্র এবং সরকার প্রক্রিয়া সে অন্য কোনো ভিন্ন মত, কোনো সমালোচনা, কোনো নতুন বিকল্প এটা গ্রহণ করার দিকে। এখানে মনোয়ার ভাই বলি, দর্শন একটা কথা বলে দ্বন্দ্বের কথা, যে দ্বন্দ্ব সৃষ্টি না হলে সমাধান আসে না। তো এই দ্বন্দ্বটা মেনে নেওয়াই বোধহয় বুদ্ধিমানের কাজ, যে দ্বন্দ্বটা সৃষ্টি করা, যে কথা, হ্যাঁ, দ্বন্দ্ব না হলে তো দ্বান্দ্বিক ব্যাপারটা না থাকলে আমি সেই দ্বন্দ্ব তৈরি হওয়ার একটা ভিজুয়াল স্পেসের কথা বললাম, সেই স্পেসটাকে আমি নষ্ট করে দিয়েছি। আপনি পত্রিকায় একটা কিছু লিখতে গেলে দেখবেন যে আপনি এখন বহু রকম ভাবে ভাবেন। পত্রিকায় লেখাও তো কমিউনিকেট করা, আপনি একটা নতুন চিন্তা নিয়ে যাচ্ছেন, কিন্তু আপনি দেখেন তো আজ থেকে 30 বছর আগে বা 25 বছর আগে একটা লেখার জন্য আপনি যতটা ভাবতেন, এখন তার থেকে আরো কয়েকশো গুণ বেশি ভাবেন। শুড আই রাইট ইট, শুড আই পাবলিশ ইট। প্রতিটা শব্দ নিয়ে ভাবতে হয়, প্রতিটা শব্দ নিয়ে ভাবতে হয়, একটা শব্দের জন্য বিপদ আসতে পারে। হ্যাঁ, এটা আপনার মস্তিষ্কেও একটা কন্ডিশন করে ফেলছে। রাইট। আপনার নিজের আচ্ছা মনোয়ার ভাই, এই আলাপটা থেকে বেরিয়ে আসি একটু, একটা প্রশ্ন করতে ভুলে গিয়েছিলাম। এই যে মুদ্রাস্ফীতি শব্দটা, ওই প্রথম দিকে যেটা মুদ্রাস্ফীতি, এটা অনেকে মানে অনেকের সাধারণ মানুষের চিন্তার বাইরে, যে মুদ্রাস্ফীতি জিনিসটা কি, ওই যে বুয়ার মতো যদি এটা বেলুন ফুলানোর মতো হয়, মুদ্রা কি ফোলে নাকি? হ্যাঁ, এই শব্দগুলো মানুষ না, এই মুদ্রাস্ফীতি নিয়ে যদি একটু বলতেন, আমাদের এখনকার অবস্থা, এই মুদ্রাস্ফীতি কিভাবে আমাদের আর প্রতিক্রিয়া হচ্ছে আমাদের অর্থনীতিতে, এইটা যদি একটু আমাদের বলতেন মনোহর ভাই। গুড, একটা ভালো প্রশ্ন। কারণটা হলো এই সরকার নিজেও ওই মুদ্রাস্ফীতি নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত, এবং এবার বাজেট সে যেটা প্রস্তাব করেছে সেই বাজেটের একটা বড় লক্ষ্যই হলো এই মুদ্রাস্ফীতিকে কন্টেইন করা, মুদ্রাস্ফীতিকে নামানো, টেনে নামানো। এটা এখন একটা প্রশ্ন হলো, যারা অর্থনীতি নিয়ে চর্চা করে তাত্ত্বিক বা ব্যবহারিক, তাদের কাছে মুদ্রাস্ফীতির মানে হলো, মানে এই না যে জিনিসপত্রের দাম বেড়ে যাওয়া মানেই মুদ্রাস্ফীতি না তাদের কাছে। তাহলে কি শোনার, কিন্তু সাধারণ মানুষ তো দেখেন জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে, এইটাই মূলত মুদ্রাস্ফীতি। অর্থনীতিবিদদের বক্তব্য হলো জিনিসপত্রের দাম স্বাভাবিক একটা গতি আছে সেটা বাড়ার, সেটা সে বাড়বে, উৎপাদন বেড়েছে, আয় বেড়েছে, একটা স্বাভাবিকভাবে এটা বাড়বে। কিন্তু সেই বাড়ার ক্ষেত্রে যদি অস্বাভাবিকতা দেখে, তখন সেটাকে মুদ্রাস্ফীতি হিসাবে ট্রিট করতে শুরু করে অর্থনীতিবিদরা। যেমন ধরেন চালের দাম আপনার কি বলে, এই প্রতি বছর 8 আনা বা 1 টাকা করে বাড়ছে, দ্যাটস ফাইন। হঠাৎ করে লাভ দিয়ে 4 টাকা বেড়ে গেল, কেন বেড়ে গেল চিন্তা শুরু করে তখন। এবং যখন দেখে যে এর একটা চেইন ইফেক্ট অন্যান্য পণ্য সেবার ক্ষেত্রেও পড়তেছে এবং একটা উল্লম্ফন করতেছে, স্বাভাবিক যে মুদ্রাস্ফীতির যেটা বাড়ানোর কথা 5%, আমাদের দেশে সাধারণত 4 থেকে 5% ধরে নেওয়া হয়, যেটা হারে এই হারে বাড়বে, হঠাৎ করে লাভ দিয়ে আরো বেশি বেড়ে যায়, তখন সে দুশ্চিন্তায় পড়ে যায় যে এইটা হচ্ছে মুদ্রাস্ফীতি। এখন মুদ্রাস্ফীতির জায়গায় সব পণ্যের মূল্য লাফিয়ে বাড়ার ক্ষেত্রে সবচেয়ে লক্ষ্য করা হয় কোন 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 পণ্যের ক্ষেত্রে এই সংকটটা ঘটেছে। আমাদের মতো দেশের ক্ষেত্রে আবারও বলি, যদি খাদ্যপণ্য এবং জ্বালানি পণ্য এবং জ্বালানি প্রাইমারি এনার্জি এইটার দাম যদি বেড়ে যায়, তাহলে মারাত্মক আকার ধারণ করে। এখানে খেয়াল রাখতে হবে যে যে পণ্যটা সবচেয়ে স্ট্র্যাটেজিক পণ্য বলা হয়, যেটা দাম বেড়ে গেলেই সমস্ত জিনিসের দাম বাড়িয়ে দেয়, সেই কৌশলগত পণ্যটার নাম হলো জ্বালানি। সেটা বিদ্যুৎ হতে পারে কিংবা তেল গ্যাস, ওই যে যারা এগুলো করি, এগুলোর দাম হতে পারে। এইটা যখনই বেড়ে যাবে, সেটা 5% বাড়ুক আর 7% বাড়ুক, এর চেইন ইফেক্ট পড়বে সমস্ত পণ্য এবং সেবার ক্ষেত্রে। পরিবহন ব্যয় বেড়ে যাবে, বিদ্যুতের খরচ বেড়ে যাবে, ধোলাই খালের ওই উৎপাদন খরচ বেড়ে যাবে, যে কোনো জায়গায় আপনি যেটি চিন্তা করেন সবটা বেড়ে যাবে। সুতরাং এই স্ট্র্যাটেজিক পণ্যের মূল্য আমরা গত 2-3 মাসে
বা গত 6 মাসে অনেকবার বাড়িয়েছে। এইটা আমাদের বাংলাদেশের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ক্ষেত্রে বড় একটা ভূমিকা রেখেছে। ১। ২ নম্বরটা হলো যে কথাটা আমি একটু আগে বলেছিলাম, যেহেতু আমরা নেট ফুড ইম্পোর্টিং কান্ট্রি, বাইরের থেকে ইম্পোর্ট করতে হয় খাদ্যপণ্য, যেহেতু আমদানি ব্যয় বেড়ে গেছে, ওই যে খাদ্যপণ্যের চাহিদা বেড়েছে, আমদানি ব্যয় বেড়ে গেছে, ডলার বেশি দামে কিনতে হচ্ছে, এই সব কারণে আমদানি ব্যয় বেড়ে যাওয়ার ফলে ওই জিনিসগুলো যেগুলো প্রয়োজনীয় পণ্য আমদানি করে এনেছি, স্বাভাবিকভাবে এখানে সেটার দাম বেড়ে যাবে এবং বেড়ে গেছে। ১ কেজি আটার দাম ৪০ টাকা থেকে এখন ৭০ টাকা হয়ে গেছে। তাহলে বুঝতে পারছেন ওখানে বেড়েছে প্রায় ৮০% এর মতো মূল্যস্ফীতি ঘটেছে, মানে দাম বেড়েছে। মূল্যস্ফীতি মানে সাধারণ মানুষের জায়গা থেকে বোঝার জন্য মূল্যস্ফীতি মানে দাম বাড়া। একজন সাধারণ মানুষ বা একটা পরিবার যে পণ্যগুলো প্রতিদিনের তার চাহিদা ব্যবহার করতে হয়, সেগুলোর দাম যখন অস্বাভাবিকভাবে বেড়ে যায়, সেইটাকে মূল্যস্ফীতি হিসাবে ট্রিট করাটাই যৌক্তিক এবং সেটাই ঘটেছে। এই মূল্যস্ফীতি শুধু বাংলাদেশে ঘটেনি, এই সব কারণে সারা পৃথিবীতেই ঘটেছে। এখন আমাকে যদি জিজ্ঞেস করেন এখন যে বিবিএস তো তথ্য দিয়েছে মাত্র 7% বেড়েছে, না, আমি এই আলোচনায় আপনার সঙ্গে ঢুকবো না। আবারও প্রশ্নটা তুলবো যে আমাদের তথ্যের অথেন্টিসিটি নিয়ে, যে এইগুলো কারেক্ট করা উচিত। জার্মানিতে 8% চলে গেছে, ইউরোপের বিভিন্ন দেশে যদি খেয়াল করেন তাহলে 7.5 থেকে 10-এর ভিতরে আপ ডাউন করছে, আর বাংলাদেশের মূল্যস্ফীতি আপনি 6-7-এর ভিতরে এখনো বসে আছেন, যেখানে আমার ইকোনমি ভীষণ রকমের ওপেন, প্রচুর ইম্পোর্ট করতে হয় এবং সরকার নিজেও তার নানান কর্মতৎপরতার ভিতর দিয়ে বুঝিয়ে দিয়েছে যে ইনফ্লেশন কিন্তু বাড়তেছে। যেমন ধরেন আমাদের গভর্নমেন্ট সিদ্ধান্ত নিয়েছে বিলাসবহুল পণ্য আমদানির ক্ষেত্রে একটু বাড় দেওয়ার জন্য, কারণ ডলার বাঁচাতে হবে, আমার রিজার্ভ বাঁচাতে হবে, ডলার দাম হু করে বাড়ছিল। সেই রকমের বহু কিছু মেজার নিয়ে নানান ধরনের উদ্যোগের ভিতর দিয়ে গভর্নমেন্ট মূল্যস্ফীতিটাকে ট্যাকেল করার চেষ্টা করছে। ভাইরাস তার ডেটা সোর্স বলছে, তার পরিসংখ্যান বিভাগ বলছে না, মূল্যস্ফীতি খুব বাড়েনি। অথচ বাংলাদেশে বিভিন্ন বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান তারা দেখিয়েছে আমাদের খাদ্য মূল্যস্ফীতি অনেক 12-র উপরে চলে গেছে, এবং এটা আমরা প্রতিদিন দৈনিক পত্রিকাও দেখবেন। এই সমস্ত ডেটা তথ্য দিয়ে বোঝাচ্ছে একটা মানুষের জীবনের অভিজ্ঞতা থেকে বোঝা খুব ভালো। প্রথম আলো কিংবা অন্য কোনো পত্রিকা কয়েক সপ্তাহ আগে একটা দারুণ ফিচার করেছিল। ঝালকাঠিতে এক ইয়াং ছেলে চাকরি করে কি একটা মাল্টিন্যাশনালে, বোধহয় সেলস বা মার্কেটিং এ। সে তার দেখাচ্ছিল সে 2 বেলা বাইরে খায়, সকালের নাস্তাটা এবং দুপুরের নাস্তাটা, দুপুরের খাবারটা তাকে খেতে হয়। সে দেখাচ্ছে যে হোটেলে সে আগে খেত এখনো সেই হোটেলে খায়, এবং সে হিসাব করে দেখিছে যে তার 66% বেড়ে গেছে। আগে 2 মাস আগে যে টাকায় করতে এখন তাকে আরো বেশি টাকায়, 100 টাকা ব্যয় হলে এখন 166 টাকা তাকে ব্যয় করতে হয়। ওই পার্টিকুলার ওই মানুষটার জন্য 66% খাদ্য মূল্য বেড়েছে তার কাছে। এখন গড় করেন, আপনার নিজেরটাও করেন যে হ্যাঁ এইটা তো, এই কায়দায় তো আমরা তথ্য সংগ্রহ বা বোঝার চেষ্টা করি না, কিন্তু অনুমান করতে পারি মিডিয়ার কল্যাণে নানান তথ্যের জায়গা থেকে, এমনকি আমাদের ব্যক্তিগতভাবে আলাপচারিতার প্রেক্ষিত বুঝতে পারি যে না, ইনফ্লেশন আসলে 7% না, এটা বহু পার্সেন্টের, এর থেকে বেশ কয়েক গুণ বেড়েছে। এটা আমরা তো অনুমান করতে পারি। সুতরাং সরকারের তথ্য আর মানুষের দৈনন্দিন জীবনের অভিজ্ঞতার ফারাকটা অনেক বেশি আমাদের মতো দেশে। এটা একটা সংকটের জায়গা, সেটা অর্থনীতি বোঝার জন্য এটা বোধহয় একটা শুধু সংকট না, মূল সংকটের জায়গাটা যেটা আমাদের সমন্বয় হচ্ছে না, আমরা নানা জায়গায় দেখছি। এখন ফিরি দক্ষিণ এশিয়ার দিকে, এই যে শ্রীলঙ্কাকে দেখলাম কদিন আগে ধসে যেতে, শ্রীলঙ্কার অর্থনীতি ধসে গেল। এটা তো একটা মানে বড় অ্যালার্মিং একটা সাউথ এশিয়ার যে প্রেক্ষাপট, অনেক দেশের সাথে সিমিলার, সাউথ এশিয়ার দেশগুলির সাথে সিমিলার ব্যাপার অনেক কিছু আছে শ্রীলঙ্কার, যেটা আপনি নেপাল, সবার আগে নেপাল উদ্যোগ নিল যে বিদেশি পণ্য আমদানি, বিলাসদ্রব্য আমদানি বন্ধ করার জন্য, সবার আগে টের পেল নেপাল, তারপর আমরা নিলাম। এই যে অ্যালার্মিং একটা জায়গা, সিমিলার জায়গাগুলো, এই জায়গাগুলো নিয়ে যদি একটু আমরা শেষ সময়ে কথা বলতাম। আমাদের সময়ও খুব বেশি নেই হাতে, 1 ঘন্টা হয়ে গেছে, আমাদের হাতে 5 মিনিটের মতো সময় আছে।
মনোয়ার ভাই যদি এই ব্যাপারটা একটু কথা বলতেন। থ্যাংক ইউ। আমি খুব সংক্ষেপে দু একটা কথা বলি। এটা নিয়ে বিস্তারিত আলাপ বাংলাদেশে ১ মাস আগে প্রচুর হয়েছে, বিশেষ করে শ্রীলঙ্কা নিয়ে। নেপালের আলোচনাটা খুব ভালো গভীরভাবে আসেনি, কিন্তু আপনি কোত্থেকে এই তথ্য পেলেন আমি জানি না। আমিও দেখেছি এই তথ্যটা, কিন্তু কেউ হাইলাইট করেনি। যে নেপাল কতগুলো প্রিকশনারি মেজার গত মাসেই বা তার আগের মাসেই নিয়েছে। বিশেষ করে গাড়ি আমদানির ক্ষেত্রে তারা কতগুলো প্রিকশনারি মেজার নিয়েছে। কারণ ও একটু বিপদে পড়েছে ওর রিজার্ভ নিয়ে, ওর ডলার রিজার্ভ নিয়ে। এনিওয়ে, কিন্তু নেপালের আলোচনাটা আমাদের এখানে খুব গভীরভাবে আসে, বাট ওটা একটা ভালো একটা উদ্যোগ নিয়েছে। ইন্টারেস্টিংলি আমি বোধহয় গত ২ সপ্তাহ আগে একটু কাঠমান্ডুতে গেছিলাম একটা কাজে। আমি ওদের সাথে এগুলো নিয়ে কথা হচ্ছিল, কিন্তু ওই রকমের মারাত্মক কোনো টেন্স সিচুয়েশন তাদের ভিতরে এখন নেই। এটা যে লক্ষ্য করা গেল। শ্রীলঙ্কা ইজ এ ডিফারেন্ট কেস। এই আলোচনা গভীরভাবে এখানে করার সুযোগ নেই ২ মিনিটের মধ্যে। কিন্তু শ্রীলঙ্কার সাথে আমাদের আমাদের অবস্থাটা শ্রীলঙ্কা হয়ে যাবে এই রকমের একটা ধারণা যেন মানুষের ভিতরে ছিল, আবার এর বিপরীতমুখী ধারণাও ছিল, যে না আসলে না। আমি আসলে একটু বিপরীতমুখী ধারণার লোক, যে বাংলাদেশ শ্রীলঙ্কা হয়ে যাবে না, আমি এটা মনে করি। কেমন, এটা একদম আমি মনে করি। কিন্তু আমাদের কতগুলো প্রিকশনারি মেজার নিশ্চয়ই নেওয়া দরকার আছে। এইটুকু শুধু সতর্কতামূলক, আর কিছু না। বাংলাদেশ কখনো শ্রীলঙ্কা হবে না, এটা একদম মনে রাখতে হবে। ওই শ্রীলঙ্কার মতো ওই রকমের অবস্থা যাবে না। কারণ শ্রীলঙ্কার পরিস্থিতিটা তো রাতারাতি তৈরি হয়নি, এগুলো দীর্ঘদিন ধরে একটা প্রক্রিয়ার ফল হিসাবে এসছে। এবং এখন অবস্থা যা দাঁড়িয়েছে, তাতে একমাত্র আইএমএফ ছাড়া শ্রীলঙ্কাকে বাঁচানোর আর কোনো লাইন নেই, এবং সেই পথেই তাকে হাঁটতে হচ্ছে। এবং আইএমএফ এর সাথে কি শর্তে, কিভাবে সে ডিল করবে, সেই আলোচনাগুলোই হয়তো আগামী এক মাসের মধ্যে, জুলাইয়ের মধ্যে এটা ফয়সালা হয়ে যাবে, এবং আইএমএ একটা রেস্কিউ টিম, মানে আইএমএ একটা রেস্কিউ এর ভূমিকায় যাবে। এটা হচ্ছে বাস্তবতা। কিন্তু মনে রাখতে হবে যে আধুনিক পৃথিবীতে আসলে ওই রকমের না খেয়ে মরে যাবার মতো অবস্থাটা নেই। কেউ না কেউ আপনাকে উদ্ধার করবে, এবং আইএমএ হচ্ছে সেই জিনিস। কিন্তু শ্রীলঙ্কা হ্যাজ টু পে দ্য প্রাইস এর জন্য। নানান জায়গায় এই প্রাইস পে করতে হবে। শ্রীলঙ্কার সংকট অর্থনৈতিক সংকট আপাত দৃষ্টিতে আপনার মনে হচ্ছে যে এরকমের হয়েছে, কিন্তু এর পেছনের সংকটটা হচ্ছে মূলত রাজনৈতিক। একটা পারিবারিক শাসন, একটা গোষ্ঠী শাসন, এবং উন্নয়ন, মানে উন্নয়নের রাজনীতি নিয়ে খেলার একটা অনিবার্য পরিণতি হচ্ছে এটা। আপনারা অনেকেই বলেন না, শ্রীলঙ্কার এই শাসক গোষ্ঠী কিন্তু বহুদিন ধরে হচ্ছে কি আমাদের কি দক্ষিণ এশিয়ার সিঙ্গাপুর না কি জানো কি একটা শব্দ ওরা ব্যবহার করতো, যে ওই রকমের স্বপ্ন দেখিয়েছে। ফলস। যে কোনো ইললেজিটিমেট সরকার, যাকে নিয়ে নানান প্রশ্ন থাকে, সে নানান ধরনের স্বপ্ন দেখাতে হয়। লেজিটিমেসি যখন থাকে না, আপনার যখন সমর্থন থাকে না, তখন মানুষের ভিতরে নানান ধরনের বিভ্রম তৈরি করাটাই হচ্ছে সবচেয়ে বড় কাজ। এবং স্বপ্নের ভিতর দিয়ে মানুষকে শাসক গোষ্ঠী সাধারণত এই বিভ্রমের পথে নিয়ে যায়। এটাকে কি জাদু বাস্তবতা বলতে পারি? আপনি বলতে পারেন, আপনারা যারা শিল্প সাহিত্য নিয়ে কাজ করেন, এই শব্দ ব্যবহার করা যায়। এইটা সমাজে যখন এরকম একটা স্বপ্ন দেখানোর ভিতর দিয়ে বিভ্রমের ভিতরে নিয়ে যায়, এর পরিণতিটা হয় খুবই ভয়ঙ্কর। শ্রীলঙ্কা তার এক্সট্রিম এক্সাম্পল। এখন প্রশ্ন করেন, বাংলাদেশে কি এটা এই রকমের সম্ভাবনা আছে? বাংলাদেশে কি এই রকমের স্বপ্ন দেখানো হচ্ছে? হ্যাঁ, কোনো ক্ষেত্রে স্বপ্ন দেখানো হচ্ছে, কিন্তু সবার স্বপ্ন দেখানোর প্রক্রিয়া তো একই রকমের না। আমাদের ভেতরে এই স্বপ্ন দেখানোর প্রক্রিয়াটা আছে। আমরাও বলি আজ সুইজারল্যান্ড হয়ে যাব, কাল সিঙ্গাপুর হয়ে যাব, এটা বুঝতে হয়। কিন্তু একই সাথে সিলেটের একটা বানভাসী পরিবার যখন সে ত্রাণ পায় না, সেই চিত্রটাও আমার সামনে আসে। সুতরাং বানভাসী মানুষের হাহাকার আর আপনার কি বলে সুইজারল্যান্ড হওয়ার স্বপ্ন, এই দূরত্বটা অনেক বড়। এটা যতটা কমিয়ে আনতে পারে যে শাসক গোষ্ঠী, সেই শাসক গোষ্ঠী হচ্ছে মানুষের কাছে আরাধ্য হওয়া উচিত। আমি কি বোঝাতে পেরেছি? আমি হয়তো একটু খুব মানে কি বলে কতগুলো মেটাফোরের ভিতর দিয়ে বোঝার চেষ্টা করলাম। কিন্তু এই স্বপ্ন দেখানোর রাজনীতিটা আমাদের একটু ধীরে সুস্থে বুঝে করা উচিত। আপনাকে রাতারাতি বাংলাদেশ কোনদিন সুইজারল্যান্ড হবে না, বাংলাদেশ কোনোদিন সিঙ্গাপুর হবে না, বাংলাদেশই হবে। সেই বাংলাদেশই থাকবে, কিন্তু সেই বাংলাদেশের অর্থনীতির স্বাস্থ্য, আবারও সেই শব্দটা নিয়ে আসলাম প্রথমে যেটা শুরু করেছিলাম, অর্থনীতির স্বাস্থ্যটা কত ভালো হবে, সমাজের স্বাস্থ্যটা কত ভালো হবে, তার মানে সমাজে ওই মানুষের সাথে মানুষের আলাপ আলোচনার স্পেস, অন্তর দিয়ে কথা বলার স্পেস, সেই সুযোগটা থাকবে কিনা। একদিকে সমাজ দেহের স্বাস্থ্য, আর একদিকে অর্থনীতির স্বাস্থ্য। এই দুই স্বাস্থ্যের
একটা সম্মিলন ঘটানো এবং এই দুয়ের স্বাস্থ্য পরীক্ষা সত্যিকার অর্থে, যা জিডিপি দিয়ে সম্ভব না, জাতীয় আয় দিয়ে সম্ভব না, মানুষের দৈনন্দিন জীবনের চাহিদা, সে যা নিয়ে সে স্ট্রাগল করছে বা যা নিয়ে আঁকড়ে ধরার চেষ্টা করছে, সেইগুলোর অবস্থাটা কিরকম আছে সেইটা বোঝাটা হলো বোধ অর্থনীতিবিদ এবং রাজনীতিবিদদের মৌলিক কাজ, মৌলিক দায়িত্ব এবং নৈতিক দায়িত্বও বটে। সেটা যত ভালোভাবে করা যাবে, আমরা তত ভয়াবহ পরিস্থিতি থেকে পরিত্রাণের পথে কিছুটা হলেও অগ্রসর হতে পারবো। তখন আমাদের শ্রীলঙ্কা হওয়ার চিন্তাটা কোনো মানে ওইটা কোনো বাস্তবসম্মত জিনিস হবে না। ওই দুঃস্বপ্ন আমাকে তাড়া করে ফিরবে না। শুধু এইটুকু বলে শেষ করতে চাই কথা। অসংখ্য ধন্যবাদ মনোয়ার মুস্তাফা, আপনি আমাদের সময় দিয়েছেন, বাংলা সংলাপ সময় দিয়েছেন। দর্শক আপনারা শুনলেন মনোয়ার মুস্তাফার কথা অর্থনীতিবিদ হিসাবে। আমরা মূল জায়গাগুলো ব্যাখ্যা করার চেষ্টা করলাম ওনার মাধ্যমে, বাকিটা আপনাদের কাছে, আপনারা কিভাবে নেবেন সেটা আপনাদের উপর। আমরা আমাদের আলোচনা করার চেষ্টা করলাম। আমাদের চাওয়া একটা বাসযোগ্য বাংলাদেশ, মানুষের জন্য একটা বাসযোগ্য, সুকান্তর মতো আমাদের চাওয়াও বাসযোগ্য করে যাওয়া। আমরা সেই চেষ্টা করব, সবাই সেই চেষ্টাই থাকবে। আমাদের পদ্মা সেতুর উদ্বোধন হচ্ছে, আমাদের একটা অনেক বড় গর্বের জিনিস। আমাদের অর্থনীতি হয়তো অনেক এগিয়ে যাবে এই পদ্মা সেতুর ফলে। একটা অঞ্চল যেটা পিছিয়ে ছিল, পুরো অঞ্চলটা আমাদের অর্থনীতির মূল ধারার সাথে সম্পৃক্ত হবে, সেই আশাবাদ ব্যক্ত করে আজকে সবাইকে শুভরাত্রি জানিয়ে শেষ করছি আজকের মতো। ধন্যবাদ মনোয়ার মুস্তাফা ভাই আমাদের আর সময় দেওয়ার জন্য। ধন্যবাদ সবাই। অনেক ধন্যবাদ।